শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস শোনো, তোমাদের অর্গানিক একদম হাতের মুঠোয় আনার জন্য আমরা যে ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে পিলার অফ অর্গানিক কেমিস্ট্রি। তো ভিডিওগুলো দেখা হয়ে গেছে নিশ্চয়ই। এর পরেরটাই যেটা আমরা আসবো সেটা হচ্ছে দেখো স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটস, মানে অন্তর্বর্তী পদার্থের স্থায়িত্ব। দেখো একটা বন্ড ভাঙলে কি হতে পারে? একটা বন্ড ভাঙলে আমি বলেছিলাম ফ্রি র্যাডিক্যাল হতে পারে বা ক্যাটায়ন অ্যানায়ন হতে পারে। তো সেগুলোর স্টেবিলিটি নিয়ে আলোচনা। প্রথম কথা হচ্ছে সেগুলো স্টেবিলিটি কেন থাকবে? স্টেবিলিটি থাকার কথা নয়। ধরো এ বি একটা বন্ড আছে, যদি ফ্রি র্যাডিক্যালি মানে হোমোলিসিস হয়, মানে কি বন্ডে যে দুটো ইলেকট্রন থাকে, বন্ড ভেঙে যাওয়ার পর যদি একটা ইলেকট্রন এর মাথায় একটা ইলেকট্রন এর মাথায় যায়, তাহলে হচ্ছে এ ডট বি ডট, যেটা বলে হোমোলাইটিক বন্ড ফিশন। আর যদি হেটেরোলাইটিক বন্ড ফিশন হয়, মানে বন্ড ভাঙার পরে দুটো ইলেকট্রন যদি এর মাথায় চলে আসে, তখন হচ্ছে এ প্লাস বি মাইনাস। কোনোদিন কিন্তু এরা পুরোপুরি স্টেবল হবে না। কোনোদিন ক্যাটায়ন অ্যানায়ন স্টেবল হয়? ও মানে ক্যাটায়ন তৈরি হলে ও আবার অন্য একটা অ্যানায়ন খুঁজবে, তার সঙ্গে গিয়ে বন্ড করবে। এই অ্যানায়নটা ক্যাটায়ন খুঁজবে, ডট আর একটা ডটকে খুঁজবে, হ্যাঁ কি না? স্টেবল নয়। কিন্তু স্টেবল নয় ওই জন্যই তো ইন্টারমিডিয়েট, অন্তর্বর্তী পদার্থ। মানে কি মাঝখানে এরা তৈরি হয় কিছুক্ষণের জন্য, আবার কারোর সঙ্গে না কারোর সঙ্গে জুড়ে যাবে, গিয়ে একটা নতুন কিছু করবে। কিন্তু তাও এদের যে এটা তৈরি হচ্ছে ক্ষণিকের জন্য, তো তৈরি হচ্ছে অল্প সময়ের জন্য। সেই অল্প সময়ের মধ্যে কার আবার স্টেবিলিটি বেশি কম সেই নিয়ে আলোচনা হবে। দেখো ইন্টারমিডিয়েট মানে স্টেবল নয়, তাদের আবার স্টেবিলিটি, মানে বুঝতে পারলে? যেমন আমরা যদি বলি আমরা কেউ স্টেবল না, কেউ স্টেবল, কেউ 200 বছর বাঁচবে পৃথিবীতে, গল্প হয়ে যাবে 60-70-80-তে, তাও তার মধ্যে কে কম বেশি সেই নিয়ে আলোচনা। বোঝা গেল ব্যাপারটা? তো সেই হচ্ছে ব্যাপার। তো ফ্রি র্যাডিক্যাল প্রথমে আসছে। দেখো ফ্রি র্যাডিক্যাল এতগুলো আঁকা হয়েছে, কার স্টেবিলিটি বেশি কার স্টেবিলিটি কম। দেখো যাই কোশ্চেন দিক, তোমাকে প্রথম ভাবতে হবে রেজোন্যান্স, তারপরে ভাববে হাইপার কনজুগেশন, তারপরে ভাববে ইন্ডাকটিভ। এখন ভাবো এই এতগুলো কম্পাউন্ড দিয়ে তোমার দেখে কি মনে হচ্ছে কোনটায় রেজোন্যান্স হয়? বলো কোনটায় রেজোন্যান্স হতে পারে? বলো তো দেখি। এগুলো তো হওয়ার চান্স নেই, কোনো ডবল বন্ড ফর বন্ড কিছু দেখতে পাচ্ছি না। এইগুলো হতে পারে, তাই না? হ্যাঁ অবশ্যই হবে। দেখো অলরেডি শিখে গেছে এই ডট দিয়ে রেজোন্যান্স হবে। দেখো ডটটা এখানে পড়লো, এইটা মূল্য, এখানেও রেজোন্যান্স হচ্ছে। দেখো এই দেখো, এই জানো তো জাস্ট হচ্ছে, বুঝতে পারছো তো? রেজোন্যান্স যার হয় তার রেজোনেটিং স্ট্রাকচার আছে, মানে তার স্টেবিলিটি বেশি। এটা বলেছিলাম। তার মানে কারণ কি? এর রেজোনেটিং স্ট্রাকচার, এটার পরে আমি কি হলো সেটা বড় কথা নয়, এটার পরে একটা স্ট্রাকচার হবে। তো তার মানে তার দুটো রূপ হচ্ছে, এর অনেকগুলো রূপ এখানে আসছে, আবার এটার নাম পরে আবার আরেকটা রূপ, যার যত রূপ, যার যত রূপে অবস্থান করে তার স্টেবিলিটি তত বেশি হবে। তো হ্যাঁ কি না? তার মানে এদের রেজোন্যান্স হচ্ছে মানে এদের স্টেবিলিটি সবথেকে বেশি। কার রেজোন্যান্স বেশি হচ্ছে বল? এর তো একটা স্ট্রাকচারই হচ্ছে, এর অনেকগুলো ঘুরে 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 রেজোন্যান্স হবে। তার মানে সবথেকে বেশি স্টেবিলিটি এটা। স্টেবিলিটির বিচারে ফার্স্ট, স্টেবিলিটির বিচারে সেকেন্ড রেজোন্যান্স হচ্ছে বলে, ঠিক কি না? এদের রেজোন্যান্স হচ্ছে না, বাদ দাও। তাহলে রেজোন্যান্স হচ্ছে না মানে হাইপার কনজুগেশন পাবো। হাইপার কনজুগেশন কাদের হয় বলেছিলাম? ডাবল বন্ড প্লাস ডট। এই তো ডট আছে। তাহলে দেখো ডট যে কার্বনে আছে তার পাশের কার্বনকে কি কার্বন বলে? আলফা কার্বন। দেখো ডট যে কার্বন তার পাশের কার্বনকে আলফা কার্বন বলে। দেখো আলফা কার্বনে হাইড্রোজেন মোট কটা দেখতে পাচ্ছ? 9টা আলফা হাইড্রোজেন, মানে 9খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। 9খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এর আলফা হাইড্রোজেন কটা দেখছো? 6খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। এর আলফা হাইড্রোজেন 3খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এর কোনো আলফা হাইড্রোজেন নেই, কোনো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে না। তো স্টেবিলিটি কার বেশি? অবশ্যই স্টেবিলিটি এর বেশি। তার মানে এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, ঠিক আছে? তারপরে দেখো এদের স্টেবিলিটি এর বেশি যেটা, সেটা কি এফেক্ট দিয়ে তুমি এক্সপ্লেনেশন দিলে? এই হাইপার কনজুগেশন দিয়ে। এটার কি দিয়ে স্টেবিলিটির এক্সপ্লেনেশন দিলে? রেজোন্যান্স দিয়ে দিলে। তাহলে হাইপার কনজুগেশন আর রেজোন্যান্স নিয়ে ব্যাপার, তাই না? ইন্ডাকটিভ এখানে ভাবতে হচ্ছে না। সেকেন্ড টাইম ভাবো ইন্ডাকটিভ কেন ভাববে না? ইন্ডাকটিভ তখন ভাববে যেখানে চার্জ থাকে, ডটে তো কোনো চার্জ নেই। যেমন এইটা ভাবো, দেখো এরও রেজোন্যান্স হবে, তাই না? দেখো রেজোন্যান্স কিভাবে হবে এখানে? আমরা জানি প্রথম নেগেটিভ চার্জ, আগেরটা দেখো, আগেরটা বোঝার চেষ্টা করো। আমরা এখানে যে রেজোন্যান্স করেছিলাম, প্রথম নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট আছে বলে ডট দিয়ে করেছি। তাহলে পরেরটা যখন করছি দেখো নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট নেই, ডাবল বন্ড, তখন ডাবল বন্ড দিয়ে হবে। দেখো রেজোন্যান্সটা একটু অন্য ক্যাটাগরি। এখানে গেল, এখানে প্লাস হবে, তারপর এটা যাবে, তারপর এটা যাবে, অনেকগুলো হবে। এখানেও তাই, ডাবল বন্ড দিয়ে রেজোন্যান্স হবে। রেজোন্যান্সের ক্যাটাগরিটা উল্টো, কিন্তু রেজোন্যান্স তো হচ্ছে, মানে এর সবথেকে বেশি স্টেবল, মানে এটা ফার্স্ট হবে, এটা সেকেন্ড। হাইপার কনজুগেশনের কনসেপ্ট তো সেম। এদের হাইপার কনজুগেশনের আলফা হাইড্রোজেন 9টা আছে, এটা তো আমরা থার্ড, সেম কেস। এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ। কিন্তু তুমি যেটা এটা রেজোন্যান্স দিয়ে এক্সপ্লেনেশন দিলে, এটা হাইপার কনজুগেশন আগের মতোই। এখানে একটা এক্সট্রা এফেক্ট দিয়েও ভাবতে পারো, ইন্ডাকটিভ, তার চার্জ আছে। ভাবো মিথাইল জানো তো ইলেকট্রন ঠেলে, প্লাস আই ইফেক্ট থাকে।
তাহলে এখানে 3 জনের প্লাস আই এফেক্ট, এখানে 2 জনের প্লাস আই এফেক্ট, এখানে 1 জনের প্লাস আই এফেক্ট। আচ্ছা একটা কথা বলো, প্লাস আছে, চার্জ তো প্লাস, প্লাসে যদি ইলেকট্রন ঠেলা হয় প্লাস কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। কোথায় বেশি কমে যাবে বলো? এখানে 1 জন ঠেলছে, এখানে 2 জন ঠেলছে, এখানে 3 জন, 3 জন মিলে ঠেলছে মানে চার্জ অনেকটা কমে যাবে। চার্জ কম মানে বেশি স্টেবল। চার্জ যদি কমে যায় স্টেবিলিটির দিকে যাচ্ছে, চার্জ বেশি মানে তো আপাক করবে অন্য আর একটা অপোজিট চার্জ খোঁজার জন্য, হ্যাঁ কি না? তো চার্জ কম মানে বেশি স্টেবল, ওই জন্য বেশি স্টেবল হয়েছে। তাহলে এদের এক্সপ্লেনেশন কি দিয়ে দিলে? শুধু হাইপার কনজুগেশন দিয়ে না, ইন্ডাকটিভ দিয়েও দেওয়া গেল, তাই না? এবার আসছি দেখো কার্বো অ্যানায়ন আসছি, দেখো কার্বো অ্যানায়ন সেম কেস, এদের রেজোন্যান্স হবে। এদের রেজোন্যান্সটা কিভাবে দেখবে? প্রথম নেগেটিভ চার্জ, এই তো নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ দিয়ে করে নাও, নেগেটিভ চার্জ দিয়ে, ঠিক আছে? এই তো নেগেটিভ চার্জ দিয়ে হবে রেজোন্যান্স, ঠিক আছে? এদের দেখো হাইপার কনজুগেশন ভাববে না, কিন্তু হাইপার কনজুগেশন বলেছি ডট প্লাস ডাবল বন্ড, এটা কিন্তু মাইনাস চার্জ, মানে এটা শুধু ইন্ডাকটিভ দিয়ে ভাববে। ইন্ডাকটিভ এফেক্ট বলো, মিথাইল ঠেলছে, এখানে দেখো একটা ব্যাপার, মাইনাসে যদি মিথাইল ইলেকট্রন 3টে মিথাইল ঠেলে তাহলে মাইনাস চার্জ তো বেড়ে যায়, চার্জ এর বেশি, এর চার্জ কম, তাহলে স্টেবিলিটি এর বেশি। মানে এটা যেমন ফার্স্ট হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এখানে এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, একটু আলাদা হয়ে গেল কিন্তু, তাই না? মনে রাখো এই অ্যানায়নটার নাম হচ্ছে বেনজাইলিক অ্যানায়ন, বেনজাইলিক। এর নাম হচ্ছে অ্যালাইলিক অ্যানায়ন, অ্যালাইলিক। এটা 3 ডিগ্রি টার্সিয়ারি, 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি সেকেন্ডারি, এটা 1 ডিগ্রি, এটা মিথাইল নাম। আগেরগুলো সেম, আগেরগুলো যেগুলো করেছে এটা বেনজাইলিক, এটা অ্যালাইলিক, এটা 3 ডিগ্রি 2 ডিগ্রি। এইটা যেমন অ্যানায়ন মানে বেনজাইলিক অ্যানায়ন, আগেরটা বেনজাইলিক ক্যাটায়ন, তার আগেরটা বেনজাইলিক ফ্রি র্যাডিক্যাল, শুধু নামটা একই, শুধু ফ্রি র্যাডিক্যাল ক্যাটায়ন অ্যানায়ন, এইভাবে বোঝা গেল? তোমাকে বুঝে করতে হবে। দেখো রেজোন্যান্স দিয়ে অ্যান্সার করবে না, ইন্ডাকটিভ না হাইপার কনজুগেশন, তোমাকে বুঝতে হবে। প্রথম রেজোন্যান্স দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবো, যখন পারছি না বা হচ্ছে না বা দুটোতেই রেজোন্যান্স হচ্ছে তখন হাইপার কনজুগেশন দেখবো, হাইপার কনজুগেশন হচ্ছে না একটাই হচ্ছে তখন হাইপার কনজুগেশন অ্যান্সার হচ্ছে, দুটোতেই হচ্ছে বা দুটোতেই হচ্ছে না তখন ইন্ডাকটিভ ভাববো। তোমার এটা কাজ করে মোটামুটি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে স্টেবিলিটি নিয়ে। যাই হোক, ক্লাসগুলো কিন্তু ভালো করে ফলো করো। আমরা আবার পরবর্তী ক্লাসে ফিরছি একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল নিয়ে। আজ ক্লাস এখানে শেষ করলাম, বাই।